সঞ্জয় 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 হ্যাঁ 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 পরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আমি দুদিন হলো গ্রামের বাড়ি এসেছি। আর আজকে লাস্ট হেলথ চেক আপ আজকে করাতে যাব। হেলথ সেন্টার থেকে ফোন করছিল কয়েকদিন আগে। তো আমি ভাবলাম না, লাস্ট একবার যাওয়া উচিত। তো যা রিপোর্ট ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর আমি এখানকারই হেলথ সেন্টার থেকে দুটো ভ্যাকসিন নিয়েছিলাম। তো ওই জন্য ভাবলাম না, লাস্ট একবার চেক আপ করিয়ে আসি, যেহেতু ফোন করছে। তো আমি আর মা এখন বেরিয়েছি, রিপোর্টগুলো সমস্তটা নিয়ে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। আর আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। আমি রেডি হয়ে বসে আছি, আর মা বেরোচ্ছে। মা রেডি হলে তারপরে টোটো আসবে, টোটো এলে আমি আর মা যাব। বেশি দূর না, বাড়ির কাছাকাছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। ঘুম থেকে উঠে ওই ভেজানো ছোলা খেয়েছিলাম, আর সেভাবে কিছু খাওয়া হয়নি। ওই জন্য ভাবলাম যে না, একটু মুড়ি আর দই খেয়ে নিই। আর যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তো ওই জন্য না অন্য কিছু তো খেতে পারবো না, যে ডিম সেদ্ধ বা এরকম কিছু খেতে পারবো না বলে মুড়ি আর দই ছিল, ভাবলাম খেয়ে দিয়ে চলে যাই। আর যদি যাওয়ার না থাকতো তাহলে মা হয়তো সকালবেলা টিফিন কিছু একটা বানিয়ে দিত। কিন্তু যেহেতু যেতে হবে, ওই জন্য সকাল সকাল মাও কাজে ব্যস্ত, পুজো করা সমস্ত কিছু গুছিয়ে তারপর দুজন বেরিয়েছি যাব বলে। তো আমি ওই বারান্দায় বসে মুড়ি দই খাচ্ছিলাম। যেহেতু বিশ্বকর্মা পুজোর আগের দুদিন প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিল, আমি বাড়ি গেলেও সেভাবে বাড়ির বাইরে বেরোইনি, মানে বারান্দায়ও বেরোইনি, কারণ বারান্দাটা আমাদের বৃষ্টিতে পুরো ভিজে থাকে। ওই জন্য কোথায় স্লিপ করবে কী জন্য, এই জন্য আমাকে বেরোতেও দেয়নি। তো তারপরে ওই দিন একটু রোদ বেরোতে তারপরে আমি মার সঙ্গে বেরিয়েছিলাম হেলথ সেন্টারে যাব বলে। আর আমি প্রথম থেকেই আমি গ্রামের বাড়িতে ওখানে যে হেলথ সেন্টার আছে ওখানেই যোগাযোগ করেছিলাম, কারণ ওখানে এই কারণে করেছিলাম, তাতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই ইনভলভ থাকবে। আমাদের বাড়িতে লাস্ট সেই 2000 সালে আমার ভাই মানে আমার দেওরের জন্ম। তো তারপরে কিন্তু 22 বছর 23 বছর পরে আবার বাড়িতে এরকম ছোট্ট বেবি আসবে। আর যেহেতু বাবাই বড়, তো আমাদের সন্তান কিন্তু সেও কিন্তু বাড়ির বড় হবে। তো ওই জন্য সবাই খুব এক্সাইটেড, সবাই খুব খুশি। তো ওই জন্য আমিও চাই যাতে বাড়ির সবাই এই বিষয়টাতে ইনভলভ থাকে। প্রথম থেকেই হেলথ সেন্টারে কবে ভ্যাকসিন দেবে, কবে যেতে হবে, সমস্ত কিছু কিন্তু আমার শাশুড়ি মা নিজেই সবটা খেয়াল রাখতো এবং আমাকে মনে করিয়ে দিত। তা মানে যখন গ্রামের বাড়ি যেতে হবে বা ভ্যাকসিনের ডেট থাকতো, আমাকে মনে করিয়ে দিত বাড়ি যাওয়ার জন্য। তো সেই মতো আমি চলেও যেতাম, আর মা কিন্তু প্রতিবার নিয়ে যেত। আর এইবারও মা বলল যে না, যেহেতু বাড়ি এসছো তো চলো আমি হেলথ সেন্টার থেকে ঘুরিয়ে আনি। কারণ কি বলো তো, হেলথ সেন্টারে ওদেরও একটা দায়িত্ব থাকে, আর আমাদেরও কিন্তু সেরকম একটা দায়িত্ব থাকে। যেহেতু তারা প্রথম থেকে ভ্যাকসিন দিয়েছে টাইম টু টাইম এবং তারা খবরও নেয়, তো আমাদেরও একটা দায়িত্ব আছে ওদেরকে সমস্ত কিছু রিপোর্টগুলো ঠিকঠাকভাবে জানানো। তো এই জন্য আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু ওই দিন বিশ্বকর্মা পুজো ছিল, তো মা ফোন করে জেনে নিয়েছিল যে সেন্টারে ভিড় আছে কিনা, কিন্তু না, সেভাবে কোনো ভিড় নেই। ওই জন্য কিন্তু আমরা দুজন তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। আর আজকে যেহেতু ভিড় নেই, আমরা একটু টাইম দিয়ে কথা বলে তারপর আসতেও পারবো। আর বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আমরা টোটো করে এসেছিলাম, কিন্তু মাঝপথে দেখো রাস্তাটা এইরকম ঢাল থাকার জন্য টোটো থেকে নেমে গেছিলাম। আমাদের গ্রামের হেলথ সেন্টারটা এত সুন্দর জায়গায়, চারদিকে দেখো মাঠ আর মাঝখানে হেলথ সেন্টার। আর আমি এখানে বেশ কয়েকবার এলাম, তিনবার চারবার মতো এলাম। তো এখানে এসে দেখেছি না, মানে এত ভালো সার্ভিস, আর মায়েদের জন্য এখন এত ভালো সুযোগ সুবিধা করে দিয়েছে। সত্যি বলতে কি, বাইরে আমরা ডক্টর দেখাই, সব কিছু করছি ঠিক আছে, প্রেগনেন্সির ফার্স্ট থেকে কিন্তু হেলথ সেন্টারেও যোগাযোগ রাখা উচিত। তাতে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা পাওয়া যায় এবং টাইম মাফিক প্রতি মাসে যেভাবে চেক আপ করায় বা প্রতি মাসে যেভাবে তোমার খবর নেয়, সেটা কিন্তু অন্যরা কিন্তু নেয় না। মানে এটা কিন্তু খুব ভালো। তো আমি দেখলাম এখানে হেলথ সেন্টার কিন্তু অনেকটা অ্যাক্টিভ, অন্যান্য জায়গায়ও নিশ্চয়ই এইরকমই সার্ভিস দেয়। আর ওই দিন একজনই দিদি ছিল, অনেকক্ষণ বসে গল্প করেছি, আমার যা যা রিপোর্টসগুলো ছিল ওই সমস্ত রিপোর্টসগুলো দেখিয়েছি। আমার কিন্তু ফার্স্ট থেকে সমস্ত রিপোর্ট ভালো ছিল, শুধু 5 মান্থে যখন আমি বেবির ওয়েট দেখছিলাম তখন একটু বেবির ওয়েটটা একটু কম ছিল।
সেটাও আমি ঠিকঠাক খাওয়া দাওয়া করতে টাইম টু টাইম সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে গেছিলো সমস্ত কিছু। এখনও সবটা ঠিক আছে, কিন্তু হেলথে আসার পরে যখন আমি ব্লাড নিয়ে যখন আমার টেস্ট করলো তখন একটু সুগার দেখা দিয়েছে এবং আমার প্রেশারটাও একটু যতটা থাকা দরকার নর্মালের থেকে একটু বাড়া আছে। তো ওইটা দেখে আমি শাশুড়ি মা দুজনেই একটু ভয় পেয়ে গেছিলাম। আর হেলথের দিদিও বলল যে একটু ল্যাবে গিয়ে টেস্ট করাতে, তো তাতে আশা করি কী ব্যাপারটা ওটা ভালোভাবে আমি ক্লিয়ার হয়ে যাব। তো তারপরে ওই নিয়ে সব গল্প করে কথাবার্তা বলছিল, মাও কথা বলছিল কি হবে না হবে সমস্ত কিছু জেনে নিয়েছিলাম দিদিদের থেকে। আমি যেহেতু কলকাতাতে ডক্টর দেখাই, তো আমরা এই সময় এসে এমনিতেই একটু কনফিউজড ছিলাম যে কলকাতাতে ডেলিভারি করাবো নাকি আমাদের এইখানে কাঁথিতে ডেলিভারি করাবো। তো সেই নিয়ে আমি হসপিটালে করাবো না নার্সিংহোমে করাবো সেই সব নিয়ে কিন্তু আমি ভীষণভাবে কনফিউজড ছিলাম। তো এই দিদিদের সঙ্গেও সমস্ত কিছু ডিটেলস জেনে নিয়েছিলাম, হসপিটালে করালে কী কী ফেসিলিটি বা কী হতে পারে না হতে পারে সমস্তটা জেনে নিয়েছিলাম। কিন্তু হলেও তার উপরে আবার এইরকম একটা রিপোর্ট পাওয়ার পরে কিন্তু একটু চিন্তায় পড়ে গেছি। তারপর বাড়ি এসে মা এদিকে রান্নাবান্না করেছিল আর আজ থেকে আমাকে বলে দিয়েছে পুরো একদম স্ট্রিক্টলি খাওয়া দাওয়া করতে। যেমন আমি এমনিতে সত্যি বলতে কি সেভাবে মিষ্টি সেভাবে আলু এইসব কিন্তু খাই না, কিন্তু কেন যে এরকম করে হলো আমি সেটাও নিজে বুঝতে পারছি না। তো যাই হোক, দুপুরবেলা আমাকে বড় একটা উচ্ছে খাইয়েছে। প্রেগনেন্সির 5 মান্থ থেকে কিন্তু আমি প্রতি সপ্তাহে একদিন তিতা জলও খেতাম, তারপরেও এইরকম রিপোর্ট এলো দেখে সত্যিই সবাই খুব চিন্তিত। তো যাই হোক, সন্ধ্যাবেলা মা আমাকে একটু লুচি আর ঘুগনি লাস্টবারের মতো খেতে দিয়েছে, কারণ তারপরে আমি কাঁথি পরের দিন গিয়েই আমি টেস্ট করাবো যে সুগারটা ঠিকঠাক আছে না কী অবস্থা কী ব্যাপার। তারপরে দেখো সন্ধ্যাবেলা ওই যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল আর পুজোর প্রসাদ হিসেবে অনেক প্যাকেট এসেছিলো, বাবা মানে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো। তারপর তোমার খিচুড়িটাও একটা জায়গায় পুজো হয়েছিল, ওখানকার প্রসাদ ছিল। আর তারপরে মা বানিয়েছিল মালপোয়া। তো এত খাবার দাবার দেখে মা আমাকে লাস্টবারের মতো খেতে দিয়েছে যে আজকে একটু খেয়ে নাও একটু একটু করে, তারপরে কিন্তু আর দেবে না। আর বিষয়টা নিয়ে এতটাই চিন্তায় পড়ে গেছিলাম যে পরের দিন আমি বাড়ি একদমই কাঁথি চলে এসেছি, আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করিনি বাড়িতে। তো তারপরে দেখো বাড়ি এসে এদিকে বাড়ি থেকে সমস্ত সবজি অনেক কিছুই পাঠিয়েছিল শ্বশুরবাড়ি থেকে, সেইগুলো নিয়ে এসে এখন বাড়িতে দিয়ে দিয়েছি আর মা এখন সমস্তটা গুছাচ্ছে। তো আমার শ্বশুরবাড়ি ওই দিকটা যেহেতু প্রচুর সবজির চাষ হয়, তো ওই জন্য সবজিটা সবসময় অ্যাভেলেবেল থাকে। আর যাই হোক, আর এইগুলো কিন্তু সমস্তটা কিনেই পাঠিয়েছে, বাড়িতে যে ওই রকমভাবে গাছ আছে ওই রকমটা কিন্তু নয়। আর যা কাঁচকলাটা ওটা বাড়ির গাছের। তো যাই হোক, অনেক কিছুই পাঠিয়েছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মাকে দেখছি মালা তৈরি করছে স্নান টান করে। গাছে অনেক ফুল হয়েছিল, মায়ের ইচ্ছে হয়েছে আজকে একটু মালা তৈরি করে ঠাকুরকে দেবে, ওই জন্য সাদা ফুল দিয়ে আর পাতা দিয়ে কি সুন্দর মালা তৈরি করছে। আমি কিন্তু এত সুন্দর মালা তৈরি করতে পারি না। তো যাই হোক, তারপরে ছোটো ফুলগুলো কম পড়ে যাওয়ায় তারপরে ওই কদম ফুল দিয়ে বানাচ্ছে মালা, আর খুব সুন্দর করে বানাচ্ছিল, আমারও ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। তারপরে মা একটু কোথাও যাবে বলে রেডি হয়েছিল, দিয়ে মা বললো যে না আজকে একটু সুন্দর করে শাড়ি টাড়ি পরে দেখি সেজে গুজে তারপরে পুজো করছে। মালা তৈরি করে নেওয়ার পরে তারপরে এদিকে দেখো শাড়ি টাড়ি পরে নিয়ে পুজো করছে, কারণ একটু বেরোবে ওই জন্য একদমই রেডি হয়ে নিয়েছে, তারপর পুজো শুরু করেছে। আর মা সকালবেলা অনেকটা সময় দিয়ে পুজো করে, একটু সময় লাগে, মানে 45 মিনিট 1 ঘন্টা তো মায়ের তো লেগে যায়। প্রত্যেকটা জিনিস এত পারফেক্টভাবে করে, সমস্তটা সুন্দরভাবে না হলে মায়ের চলে না। আর আমি যে পুজো করতাম তো অনেক তাড়াতাড়ি করে দিতাম, দিয়ে স্কুল যেহেতু যেতে হয় তো ওই জন্য তাড়াতাড়ি করে করতাম তখন, কিন্তু মা অনেকটা সময় নিয়ে পুজো করা। সিংহাসনটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। মা এদিকে পুজো করছে, তারপর হঠাৎ আমার মাথায় এলো যে পাখি যে ডিম দিয়েছিল ওইটা দেখি কি অবস্থায় আছে, যেহেতু আমি দুদিন ছিলাম না। এসে দেখি ডিম ফুটে এখন দেখো কি সুন্দর দুটো বাচ্চা হয়েছে, কিউট কিউট। তো যাই হোক, দুজন কুঁকড়ে একদমে গুটিসুটি হয়ে বসে আছে। আর এই যে 2-3 দিন ধরে যে বৃষ্টি গেছে, সেই বৃষ্টির মধ্যেও বাসাটা দেখো একই রকমভাবে আছে। ভগবানের এমন সৃষ্টি, এত বৃষ্টি ঝড়েও তারা কি সুন্দর করে গাছের আড়ালে কি সুন্দরভাবে তারা দিন কাটিয়ে দিচ্ছে। আর তাদের মা তো এখন বেরিয়ে গেছে কোথাও, ওই জন্য দুজন কিন্তু ভয়ে একদম গুটিসুটি হয়ে আছে। তো যাই হোক, তারপরে আমি এদিকে একটু সুজি বানাচ্ছিলাম। আর সুজিতে কিন্তু মিষ্টি তো দিতে পারবো না, কিন্তু সুজি যেহেতু খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম একদমই অল্প একটা বাতাসা দিয়ে এরকমভাবে সুজি বানাবো, একদম মিষ্টি হবে না, কিন্তু একটা বাতাসা দিয়েছি। আমি বাড়ি থেকে এসেই কিন্তু আমার ডক্টরের সঙ্গে কথা বলেছি, বলতে আমাকে ইমিডিয়েটলি ডক্টরের চেম্বারে যেতে বলেছে এবং গিয়ে সমস্ত কিছু টেস্ট সব কিছু হবে, কি হবে না হবে তোমরা সব
সবটাই দেখতে পাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো যাই হোক, ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা।